শ্বশুরের অনেক ইচ্ছা তার বুমার সাথে কাজ করবে। তার বুমার সাথে কাজ খুব একটা কঠিন হবে না, কেননা শ্বশুরের প্রতি বুমার একটু হলেও আকর্ষণ আছে তা বুঝতে পারেন শ্বশুর। তাই তিনি ভাবলেন এই সোনার সুযোগ কাজে না লাগাতে পারলে পুরুষ হিসেবে তার জন্মটাই বৃথা হবে। একদিন শ্বশুর বাথরুম স্নান করছিলেন। তিনি ভাবলেন আজকে চেষ্টা করা যেতে পারে। তিনি তার বৌমাকে ডাকলেন। তার কোমরে শুধুমাত্র একটি গামছা পেঁচানো আর খালি গা। শ্বশুর মশাইয়ের ডাকে বুমা আসলো। বৌমা, আমার না হাতটা হালকা কেটে গিয়েছিল আজ, সাবান ধরতে গেলেই জ্বলছে। তুমি একটু আমার গায়ে সাবান ডলে দাও না। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আপনার গায়ে সাবান ডলে দিচ্ছি। তার শ্বশুরের সারা গায়ে সাবান ডলে লাগল। সবখানে সাবান মাখানো শেষ হলে শ্বশুর বল, সবখানে তো মাখানো হলো না বুমা, তাহলে কোথায় বাদ আছে বাবা? আমার এইখানে। ওইখানে সাবান দেওয়ার পর শ্বশুর আমার সাথে যা করল শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে, আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। আমার বড় যা প্রত্যেক রাতে শ্বশুরের মালিশ করতে চলে যেত, আর আমি বাইরে থেকে আমার বড় যা এর চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। একদিন বড় যাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি এই কথাটা কাউকে বলো না, আর আজকে রাতে আমার বদলে তুমি মালিশ করতে চলে যেও। যখন আমি শ্বশুরের ঘরে গেলাম, তখন শ্বশুর মশাই দরজা বন্ধ করে দিলেন, আর আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো, কারণ তিনি আমার সাথে। আমার নাম লিমা আক্তার। আমি এই দুনিয়ার সব থেকে অদ্ভুত পরিবারে বিয়ে করেছিলাম। আর হ্যাঁ, এটা করাই উচিত ছিল, কেননা ওখানের কাজ এমন ছিল যে সেটা আমার বোঝার বাইরে ছিল। আমার শ্বশুর বাড়িতে আমার একটা বড় যা ছিল আর একটা শ্বশুর ছিল। আমার ভাসুর শহরের বাইরে থাকত, কিন্তু তাকে বিয়েতে দেখিনি। আমার বরের নাম শফিক। আসলে আমাদের ভালোবেসে বিয়ে হয়, আর আমার বাড়ির লোক কিছুতেই রাজি ছিল না, কেননা আমার বরকে দেখে ভীষণ দুর্বল এবং অসুস্থ বলেই মনে হতো। আমার বাবা পুরোপুরি বিশ্বাস করত যে সে নেশা করে, যখন কিনা এটা সত্যি নয়। আমি চাইতাম যে আমাদের বিয়ে সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে হোক, কিন্তু এরকম হতে পারেনি, আর ব্যাপারটা বিগড়ে গেল। আমার পরিবার আমার বরকে বলল, 3 দিন আছে তোমার কাছে একে বিয়ে করার জন্য, না হলে চতুর্থ দিন ওর খালাতো ভাইয়ের সাথে ওর বিয়ে করিয়ে দেব। আমার বর অনেক চেষ্টা করল, বন্ধুদের সাহায্য নিল আর বিয়ে করে নিল। আমার বাবা বলল যে আজকের পর থেকে তোমার জন্য এই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আমি তো অবাক তখন হলাম যখন শফিকের বাবা বিয়েতে খুশি খুশি এসেছিল, আর আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে খাবার খাওয়ানোর প্রথাও পালন হলো। সে একেবারেই অখুশি ছিল না। বলা হয় যে ভালোবাসা কোনো পাপ নয়। আমার বিয়েতেই আমি আমার যা এর সাথে প্রথম দেখা করি। সে আমাকে আশ্বস্ত করেছিল আর বলেছিল যে সব ঠিক হয়ে যাবে। এবার আমার বর দিন রাত পরিশ্রম করতে লাগলো, কেননা এবার আমাদের টাকার অনেক প্রয়োজন ছিল। সে সকালে যেত আর রাত্রিবেলা বাড়ি ফিরত। এরকম অবস্থায় বাড়িতে শুধু আমি আর আমার বড় যা থাকতাম। একদিন আমি কিছু অদ্ভুত দেখলাম। রাত হতেই আমার যা সমস্ত কাজ শেষ করে আমার শ্বশুরের ঘরে চলে যেত। তার হাতে তেলের একটা কিছু থাকত। আমি এই ঘটনা দেখে অবাক হতাম। সে ভেতরে গেল আর তারপর দরজা বন্ধ করে নিল। আমি অবাক হয়ে যেতাম যে এই সময় সে ভেতরে গিয়ে কি কাজ করে। আমি দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম সে হয়তো ভেতরে তেল দিতে গেছে আর দরজা ভুল করে বন্ধ হয়ে গেছে। কিন্তু ভেতরে তার কি কাজ থাকবে? আর তেল নিয়ে ভেতরে সে গেল কেন? সে এখনো ফেরত আসেনি। 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছিল, তখনও আসেনি। কিছুক্ষণ পরে আমার বর চলে আসলো। আমি তার সামনে রাতের খাবার গরম করলাম। আমরা একসাথে বসে খাবার খেলাম। কিছুক্ষণ পরে সে আমাকে চা বানাতে বলল। আমি চা বানানোর জন্য যখন দ্বিতীয়বার রান্নাঘরে গেলাম, তখন আমি দেখলাম যে আমার বড় যা তার ঘরে নেই, আর শ্বশুরের ঘরের লাইটও অফ ছিল। এর মানে সে ঘুমিয়ে পড়েছে। এরপর আমি চা বানিয়ে ফেরত চলে এলাম। বাসন রাখার জন্য যখন আবার এলাম, তখনও আমি দেখলাম এই একই ঘটনা চলছিল। যাই হোক, চৌকিদার হয়ে তো আর বসে থাকতে পারি না।
আর কিছু করতেও পারবো না, তাই আমি আমার ঘরে চলে এলাম। সকালবেলা আমি আমার যাকে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু আমার সাহস হলো না। পরের দিন আবার একই ঘটনা ঘটল। আবার রাত হতেই নিজের সমস্ত কাজ করার পর তাকে আমি তাড়াহুড়ো করতে দেখলাম। যখন তার মনে হলো যে বাড়ির সবাই শুয়ে পড়েছে, তখন তেল নিয়ে সে শ্বশুরের ঘরে চলে গেল। আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, কেননা আমার বর দেরি করে বাড়ি ফিরে। দরজা বন্ধ হওয়ার ঘটনাটা আমাকে ভীষণভাবে চিন্তায় ফেলে দিয়েছিল। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই ঘরের কাছে আসলাম। আমি এগিয়ে গেলাম, কান প্রয়োজনের থেকে একটু বেশিই পেতেছিলাম। শুনলাম ছোটখাটো চিৎকারের আওয়াজ। আমি এদিক ওদিক দেখতে থাকলাম, কিন্তু তারপর আমি এমন আওয়াজ শুনলাম যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। ঘরের ভেতর থেকে আমার যা এর চিৎকারের আওয়াজ আসছিল। আমি নিজের কানে হাত চাপা দিলাম। আমি ভীষণ বাজেভাবে অবাক হলাম যে এসব কি হচ্ছে। প্রথমে আমার মনে হয়েছিল যে এটা আমার মনের ভুল, কিন্তু আমি এরকম আওয়াজ আবার শুনলাম। আর এবার তো আমি পুরোপুরি বিশ্বাস করলাম যে যা কিছু হচ্ছিল তা একদম মেনে নেবার মতো নয়। দরজায় টোকা দিতে লাগলাম। তখন লাইট অন হয়ে গেল, আর আমি ভয় পেয়ে গেলাম। যেন মনে হলো কেউ বাইরে আসছে। আমি দৌড়ে আবার আমার ঘরে চলে এলাম। ভাবলাম নিজের বরকে এই কথাগুলো বলি, কিন্তু তাকে এগুলো কিছুই বললাম না। পরের দিন আমি আমার বড় যাকে এই ব্যাপারে কথা বলবো বলে ভাবলাম। সে আমার সামনে বসে সবজি কাটছিল, আর আমি বাসন ধুচ্ছিলাম। আমি বললাম, রাতে তুমি শ্বশুর মশাইয়ের ঘরে কি করতে গিয়েছিলে? তোমার হাতে তেল ছিল, আর তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে কেন? আমার বড় যা অবাক হয়ে গেল। সে আমার থেকে বোধ হয় এরকম কথা আশা করেনি। সে বলতে লাগলো তার পায়ে ব্যথা ছিল, তো আমি তার পায়ে তেল লাগানোর জন্য গিয়েছিলাম। আমি বললাম, দরজা বন্ধ করার কি দরকার ছিল? আর তুমি তো ভিতরে গিয়ে বসে পড়লে। আমি 2-3 বার তোমার ঘরের আশপাশ দিয়ে চক্কর কেটে আসলাম, তো তখন আমি দেখলাম যে তুমি তোমার ঘরে ছিলে না। আমার যা আমাকে মিথ্যে কথা বলে দিল, আমি ঘরে ছিলাম না, বাথরুমে ছিলাম, এজন্য তুমি দেখতে পাওনি। আমার শরীর একটু খারাপ ছিল। সে আমার সাথে চোখ না মিলিয়ে কথা বলছিল। সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি বললাম যে, কি হলো তোমার শরীরের? তখন সে একটু অস্বস্তিকর ভাবে বলতে লাগলো, কেন তুমি একটা ছোট ঘটনাকে টেনে ধরে তার কিমা বানাচ্ছ? ছাড়ো এসব কথা। আজ ভীষণ গরম, আর তুমি যে কিনা এত প্রশ্ন করছো। সে কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল, কিন্তু আমি যা আন্দাজ করছিলাম সেটাই করলাম। আমার একটা খুব কাছের বন্ধু ছিল। যখন আমি তাকে এইসব বললাম, তখন সে কথাটা শুনে সেই আগুনে আরো হাওয়া দিল, আর নিজের কানে হাত চাপা দিয়ে বলল যে, তুমি পাগল হয়ে যাওনি তো? স্বাভাবিক ব্যাপার যে সেখানে কি হচ্ছে সেটা তোমার জানা দরকার। আমার যা ও অদ্ভুত মানুষ ছিল, চুপচাপ থাকতো সে। একদিকে সে খোলামেলা পোশাক পরত, আর এসে বলতো, আমার গরম লাগছে, আর অন্যদিকে এত মোটা আর লম্বা কাপড় চোপড় পরত, আর তখন তার গরম লাগতো না। আমি জানতাম কোনো না কোনো গন্ডগোল তো আছেই। একদিন আমাদের ঘরে এক আত্মীয় আসে, তার সাথে আমিও কথা বললাম। তখন সে বলল, তোমার বর বিয়ের আগে বাইরের দেশে যেতে চাইতো, তার বাবা তাকে যেতে দেয়নি। আমি বললাম, আমার বর বাইরে না গেলেই ভালো, আমি তাকে ভীষণ ভালোবাসি। উনি বললেন যে, হ্যাঁ, তোমার বড় জায়ের বর তো বাইরেই আছে, বেচারি কত উদাস থাকে। আমি বললাম, কই, সে তো উদাস থাকে না, একদম সাধারণ থাকে সে, খুব ভালোভাবে সেজেগুজে থাকে, হাতে চুড়ি পরে। তখন সে বলতে লাগলো, এমনটা নয়, আমরা তো তাকে বড়ই উদাস দেখি, এমনিতে সে অনেক সুন্দরী। আমি বললাম, হ্যাঁ, এটা তো সত্যি। এরকম অবস্থায় যদি বর কাছে না হয়, তাহলে মানুষ সেজেগুজে কাকে দেখায়? তার হয়তো মন চায়, সেজন্যই সে তৈরি হয়। আর এটা তো ভালো কথা, মানুষের নিজের জন্য সাজা উচিত, শুধুমাত্র বরের জন্য তার বুক কেন সাজবে? সে নিজের জন্য সাজতে পারে, যাতে সে নিজেকে খুব সুন্দরী দেখাতে পারে, আর নিজেকে সুন্দরী দেখে সে খুশি হবে। আমার বড় যাকে দেখে একদমই মনে হয় না
যে তার বর বাইরে থাকে। না ওই ঘরে আমার ভাসুরকে নিয়ে কথা হয়, আর না তার কেউ নাম নেয়, আর না আমি তার কোনো ছবি দেখেছি। আমার বড় যাকেও আমি কখনো ফোনে কথা বলতেও দেখিনি। যদি বর বাইরে থাকে তাহলে ফোনটা তো অন্ততপক্ষে করে। এমনকি আমার শ্বশুর এটাও বলে না যে আমার ছেলে বাইরে থাকে। একবার আমরা সবাই খাবার খাচ্ছিলাম, তখন আমার শ্বশুর বলল, আল্লাহ একটাই ছেলে দিয়েছে, আর এ সমস্ত কিছুই তারই। তার সাথে সাথেই সে কাশি শুরু করে দিল। আমি বললাম, আব্বু আপনার তো আরও একটা ছেলে আছে। তখন সে বলতে লাগলো, হ্যাঁ আরও একটা ছেলে আছে, ভুল করে বলে ফেলেছি। বাবা কখনো তার ছেলেকে ভুলতে পারে? আমি তো মজা করছিলাম, কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম যে কি করে সে ভুলে গেল। আমার বর অদ্ভুত চেহারা বানিয়েছিল, আর আমার বড় যা এদিক ওদিক তাকাতে লাগলো। এমন মনে হলো এরা তিনজনই আমার থেকে কোনো কথা লুকোচ্ছে। কিন্তু আমার বড় যা এর ওই একই রুটিন ছিল। আমি আবার তাকে যখন জিজ্ঞাসা করলাম তখন সে বলল, শ্বশুরের পায়ে ব্যথা হয়, যতক্ষণ তার পা না টিপি ততক্ষণ তার ঘুম আসে না। কিন্তু আমি এটা ভাবতে লাগলাম যে যখন উনি ঘুমিয়ে পড়েন তখন যা ফেরত কেন আসে না? সারা রাত ধরে কি সে বসে বসে পা টেপে? এর সাথে শ্বশুরের কোনো সম্পর্কও তো নেই, সে তার কাকাও না, মামাও না। উনি বাড়ির এই বৌমাকে বংশের মধ্যে তো বিয়ে দেননি, এ বংশের বাইরের মেয়ে। তাহলে কত অদ্ভুত ব্যাপার যে শ্বশুরের ঘরে চলে যায় আর সে তার পায়ে মালিশ করে, ম্যাসাজ করে, আর ওখানেই ঘুমিয়ে পড়ে। ওখানে এর কি বা কাজ? আর সেই আওয়াজ, সেটা ভাবলে তো আমার মাথা এমনি ঘুরে যায়। যেটা আমি ভাবতেও চাই না, আর সেটাই এই ঘরে হয়ে চলেছে। একদিন তো কিছু এমন হলো যে আমি হতবাক হয়ে গেলাম। আমি আমার যাকে কাপড় বদলাতে দেখে নিয়েছিলাম, সে আমাকে দেখে খুব বাজেভাবে চমকে গেল। কিন্তু তার থেকে বেশি তো আমি চমকে গেলাম। আমি বললাম যে তুমি তো মা হতে চলেছ, আর আমাকে বলনি? তার মুখের কথা তার সঙ্গ দেয়নি তখন। সে তো প্রথমে ভীষণ ঘাবড়ে গেল, তারপর নিজেকে একটু সামলে নিল আর বলল, আমাদের বংশে এইসব বলা হয় না। যতক্ষণ না 7 মাস হয় ততক্ষণ কাউকেই বলা যায় না। বলা হয় যে সবার নাকি নজর লেগে যায়, আর সেটা ভালো হয় না। এজন্য আমি কাউকে বলিনি। আমি বললাম, এটা তো আমার বর ও আমাকে বলেনি, কখনো শ্বশুর মশাই ও এই কথা বলেনি। তারাও কি জানে না? আমার যা এর মুখে কোনো কথা ছিল না। সে বলল, তারা জানে, তাদের হয়তো মনে নেই। এটা আবার কি ধরনের কথা? এত বড় কথা ভুলে কি করে যায়? আর আমিও জানতে পারিনি। যা খোলামেলা পোশাক পরত, কিন্তু এবার তাকে দেখে বোঝা যায় যে তার 7ম মাস চলছে। তার মানে আমার ভাসুর 7 মাস আগে এসেছে। কিন্তু তাও এই বাড়ির কেউ তার নাম নেয়নি। ভাসুরের সাথে কি আমার বরের কোনো শত্রুতা ছিল, নাকি তাকে সে পছন্দ করে না? আমিও এসেছি এখানে 2 মাস হতে গেল, এ কোনোদিন তার জন্য কিছুই পাঠায় না। কোনোদিন কোনো মানি অর্ডার বা কোনো পার্সেলও আসেনি। তখন আমি ভাবলাম যে এই তো আমার জায়ের অবস্থা। আর তার উপরে আমার শ্বশুর আজও তাকে পা মালিশ করতে ডাকেন, এবং তাও প্রতিদিন। তার তো এটা উপলব্ধি করা উচিত, এরকম অবস্থায় তো মহিলাদের আরাম করা উচিত। একদিন আমরা সবাই খাবার খাচ্ছিলাম, তখন আমি আমার যাকে বললাম, আমি তোমার জন্য চাটনি বানিয়েছি। এরকম অবস্থায় তো তোমার চাটনি খেতে ইচ্ছা করে। এটা শুনে আমার জায়ের গলায় যে খাবার ছিল সেটা অল্প আটকে গেল, আর শ্বশুরও অবাক হয়ে তাকে দেখতে থাকল। সে সবার সামনে বলতে লাগলো, তোমার কি হয়েছে? তোমায় কে বলেছে যে আমি প্রেগন্যান্ট? যখন কিনা আমার বর আমার সাথে দেখাই করতে আসেনি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যে কিভাবে আমার যা মুখ ভরে মিথ্যা কথা বলছিল, যখন কিনা আমি খুব ভালোভাবে জানি যে সে গর্ভবতী। আর যদি তার বর না আসে তাহলে এই বাচ্চাটা আসলেই বা কার? আমার শ্বশুরও বলল, সে তোমার সাথে মজা করছিল, আর তুমি সত্যি ভেবে নিলে। বৌমা, এখন কোনো খুশির খবর নেই আমাদের বাড়িতে। এখন তো আমাদের মুখের দিকেই তাকিয়ে তাড়াতাড়ি কোনো খুশির খবর দিয়ে দাও, তাহলে এই বাড়িতেও খুশির চমক লেগে যাবে। আমার শ্বশুর হঠাৎ করেই আমার যাকে বলল,
তোমার মায়ের ঘরে তোমাকে ছেড়ে আসার কথা ছিল না? এসো, আমি তোমাকে ছেড়ে আসি। আমি তো ভুলেই গেছি, তুমিও মনে করাওনি। এখন এর বর বাড়িতে নেই, যার জন্য এই দায়িত্বটা আমাকেই পুরো করতে হচ্ছে। যখনই বলে এর বাবার বাড়িতে আমি একে ছেড়ে আসি, আমার শ্বশুর আমাকে বলতে লাগলো। সে বলল এর বাবার সাথে আমার যথেষ্ট বন্ধুত্ব, ওখানে একটু বসে যাই, ভালো সময় কাটে। তোমরা দুজন স্বামী স্ত্রী খাবার খেয়ে নাও, আমি যাই। আমার জায়ের মুখের রং পড়ে গেল। সে ভালোভাবে আমাকে দেখতে থাকল, এমন করে যেন আমি তার জীবন বরবাদ করে দিয়েছি। আমার শ্বশুর হঠাৎ করে তাকে নিয়ে সেখানে চলে গেল, যখন কিনা এরকম কোনো কথা হয়নি যে তাকে আজকেই নিয়ে যেতে হবে। তারা চলে গেলে আমার বর আমাকে বলল যে, তোমায় কে বলেছে এইসব কথা? এই ধরনের কথা কেন বলছো? আমি বললাম, আমি দেখেছি তার পেট এত বড় হয়ে গেছে। আমার বর হাসতে লাগলো আর বলল, তার পেট খাবার খেয়ে বড় হয়েছে, আর তুমি ভাবছো যে সে গর্ভবতী? আমার ভাই 2 বছর ধরে ফিরেনি, তাহলে বাচ্চা কোথা থেকে হবে? আমি আমার বরকে কিছুই বললাম না, আর কোনো তর্কেও গেলাম না, কিন্তু কথাটা সত্যি ছিল। আর আমি নিজের চোখে দেখেছিলাম যে আমার যা গর্ভবতী, আর তার 7ম মাস চলছিল। কিন্তু সেই কথাটা সে লুকাচ্ছে কেন? আর যদি লুকিয়েই থাকে তো তার কি বাচ্চা জন্ম দেওয়ার কথা ছিল না? আমার শ্বশুর আমার বড় যাকে তার বাবার বাড়িতে ছেড়ে রাতের মধ্যে ফেরত চলে এলো। তারপর আমার বড় যাকে দেখে আমি আরও একবার অবাক হয়ে গেলাম। তার মুখে একটা ক্ষত চিহ্ন দেখতে পেলাম, মনে হলো চোট লেগেছে। আমি এগিয়ে এসে তাকে বললাম, কি হয়েছে? কি করে হলো? তখন সে বলতে লাগলো যে ফেরত আসার সময় রিকশা থেকে পড়ে গিয়েছিলাম, আর আমার মুখ মাটিতে আঘাত পায়। আমি অবাক হয়ে গেলাম। আমার জায়ের চোখ দেখে মনে হচ্ছিল যে সে মিথ্যা বলছে। সে নিজের ঘরে চলে গেল, আর সে খাবারও খায়নি। যদি সে রিকশা থেকে পড়ে যেত তবে তো তার বাচ্চাও ক্ষতিগ্রস্ত হতো, অথচ এমন কিছুই হয়নি। মনে হচ্ছিল যেন কেউ তার সাথে এমন করেছে। আজ রাতেও সে যখন শ্বশুরের ঘরে যাচ্ছিল তখন তার চোখে জল ছিল। সে ঘরে যাওয়ার আগে তার চোখের জল মুছল। বেচারির উপর কিছু তো অত্যাচার হচ্ছিলই, আর এখানে সে নিজেই সবকিছু করছিল। একদিন আমি খুব রেগে গেলাম, আর আমি আমার যাকে বললাম, কেন সে এত বড় মিথ্যা বলছে সবার সামনে? আমি অন্ধ নই, আমি তোমাকে নিজের চোখে দেখেছি। তুমি মা হতে চলেছ, তুমি নকল পেট তো লাগিয়ে রাখোনি। তুমি এত খাও না যে তুমি মোটা হয়ে যাবে। তোমার পেটে কার বাচ্চা আছে? তোমার বর আসে না, তাহলে এটা কার বাচ্চা? আমার যা আমার কথা শুনল, কিন্তু সে উত্তর দিচ্ছিল না। আমি বললাম, কেন সে ঘর থেকে ফেরত আসে না? তেল তো লাগিয়ে দিয়েছ, তাহলে এবার ফেরত এসো। সেখানে ঘুমানোর কি দরকার? আর কি এমন তার পায়ে ব্যথা থাকে যে রোজ তোমাকে তেল দিয়ে মালিশ করতে হয়? কি এমন কাজ যে সে করে? যদি তোমরা দুজনে মিলে কোনো চক্কর চালিয়ে থাকো, আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমি সমস্ত জায়গায় তোমাদের দুজনকেই বদনাম করে দেব। আমি তোমাদের ছাড়ব না। আমি জানি যে একটা মহিলা একটা পুরুষ ছাড়া থাকতে পারে না। তোমার বর 2 বছর হয়ে গেছে, বাইরের দেশে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি তার সম্মানের বরখেলাপ করবে। আর ওই বাচ্চাটার কি দোষ? এই দুনিয়ায় আসবে যখন তো কাকে নিজের বাপ বলবে সে? তুমি কি তাকে এই দুনিয়ায় আনতে চাও না? কতদিন লুকাবে? কেন নিজের জীবন বরবাদ করছো? আমার যা এবার রেগে গেল। সে বলল, ঠিক আছে, যদি তোমার এটাই মনে হয় যে আমি আমার শ্বশুরের ঘরে যাই, আর আমার বাচ্চাও আমার বরের নয়, তাহলে আজ তুমি আমার জায়গায় শ্বশুরের ঘরে যাও, তাকে তেল মালিশ করে দিয়ে আসো, তখনই দেখে নিও সেখানে কি হয়। আমি বললাম, ঠিক আছে, আমি চলে যাব, আর দেখব যে ওখানে কি হয়। সে বলল, শ্বশুর আগে থেকেই ঘরের লাইট অফ করে রাখে, তোমাকে সে শুধু এটুকুই বলবে, তেল লাগিয়ে দাও, তুমি ধীরে সুস্থে লাগিয়ে দিও, তাতে কোনো সমস্যা নেই। আমি বললাম, ঠিক আছে, আমি যাব, আর গিয়ে দেখতে চাই ভিতরে কি হয়। আমি জানতাম মহিলাদের ভুল থাকে না, মহিলা জিতেও হেরে যেতে জানে।
কিন্তু তাও এখানে আমার জায়ের ভুল আমি দেখতে পেলাম। যদি কিছু ভুল হয়েও থাকে তাহলে সে কাউকে বলে না কেন? যদি আমার শ্বশুর তার সাথে জবরদস্তি করে থাকে তাহলে সে সহ্য করে কেন? সে নিজের বরের সাথে কথা কেন বলে না? সে আমার বরকে তো বলতে পারত, আর কাউকে না হলেও আমাকে বলে দিতে পারত। আমি তার সাহায্য করতে পারতাম। যে ধরনের আওয়াজ আমি শুনেছিলাম তাতে আমার জায়ের উপরও আমার সন্দেহ ছিল। আমার বর তো এমনিতেই দেরি করে আসে, আর আমার শ্বশুর 9টাতেই ঘুমিয়ে পড়ে। এজন্যই আমার যা বলল, যাও আজ তুমি সেখানে। আমি দেখলাম ঘরের লাইট প্রথম থেকেই অফ ছিল। আমি হাতে তেলের বাটি ধরলাম আর ভেতরে ঢুকে গেলাম। আমার যা বলল, ভেতরে যেতেই দরজা বন্ধ করে দিও, আর যদি কোনো কথা জিজ্ঞাসা করে তো তাহলে তুমি হ্যাঁ হু বলে কাটিয়ে দিও। আমার ভয় পাবার কি আছে? এটা আমার শ্বশুরই তো। যদি সে জেনেও যায় তো তখন আমি সাথে সাথে বাইরে চলে আসব। আমার যা বাইরেই দাঁড়িয়েছিল, কিন্তু যখন আমি ভিতরে গেলাম, আমার ভেতরে যেতেই আমার শ্বশুর একটা কথা বলল, আর সেটা শুনে আমি নিজের কানে হাত চাপা দিলাম। সে বলতে লাগলো যে, প্রিয়, আজ এত দেরি করলে কেন? আমি তার এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, বসো আমার পাশে। দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তুমি কি রেগে আছো আমার উপর? সে এমনভাবে বলছিল যেন সে নিজের বউয়ের সাথে কথা বলছে। আমি তো ভিতরে গিয়েছিলাম মাত্র 2 মিনিট হয়েছিল, আর সাথে সাথেই আমি বাইরে চলে এলাম। আর আমি আমার যাকে অবাক হয়ে দেখতে লাগলাম। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল, আর সে আমাকে একটা ফটো দেখালো যেখানে সে আমার শ্বশুরের সাথে বউ হয়ে বসেছিল। সে বলল, এটা আমার শ্বশুর নয়, আমার বর, আর আমার বিয়ে হয়েছে। তুমি যে আওয়াজ শুনেছিলে ওটা এই কারণেই। এই অবস্থায় আমি তার পা টিপে পুরোপুরি হাঁপিয়ে যেতাম, এজন্য আমার মুখ দিয়ে আওয়াজ বের হতো। এই লোকটা ভালো না, আর আমার উপর অত্যাচার করে। আমাকে সে নিজের চাকর ভাবে, কেননা আমার আগে পেছনে কেউ নেই। কিন্তু ইনিই আমার বর, আর এই বাচ্চাটাও এরই। সে বলেছে যে যখন বাচ্চা দেবার দিন এসে যাবে তখন আমাকে গ্রামে পাঠিয়ে দেবে, আর কিছু না কিছু বলে কাটিয়ে দেবে যে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছি। তোমার বরের সাথে মিলে এই প্ল্যানটা সে বানিয়েছে যাতে তুমি জানতে না পারো, না হলে বদনামি হবে আমাদের বংশের। এই কথাটা কেউ জানে না যে মহিলা এই বাড়িতে এসেছিল সে তো আমার বরের বোন ছিল, এজন্য সেও আমাদের সাথে মিলে আছে। যখন তুমি সবার সামনে বললে যে আমি গর্ভবতী, তখন আমার বর আমার উপর রেগে গিয়েছিল, আর আমায় মেরেও ছিল। এজন্যই আমার মুখে ক্ষত চিহ্নের দাগ পেয়েছিলে। পুরো রাস্তা সে আমাকে অনেক কথা শুনিয়েছে সেদিন। এই বংশটা ভীষণ অদ্ভুত। এখানে অনেক রহস্য আছে, যার মধ্যে আমি নিজেও একটা রহস্য। তোমার বর তোমাকে এই কথাটা এজন্য বলেনি কেননা তুমি তাকে অদ্ভুত না ভেবে ফেলো। তোমার খারাপ না লাগুক, কিন্তু এখন তুমি তোমার বরকে বলে দাও যে তুমি সবই জানো, আর তুমি চুপ করে থাকো। আমার স্বামী নিজেই তোমাকে এসব কথা বলবে যখন তোমার বেশ কয়েক মাস হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রিয়, তুমি আমার উপর গোয়েন্দাগিরি করতে থাকো। আমার কেস নিয়ে কথা বলে আমার জন্য উদাহরণ দাঁড় করানো বন্ধ করো। তাই আজকে আমার পরিবর্তে তোমাকে ওই ঘরে পাঠিয়েছি যাতে তুমি বিশ্বাস করতে পারো। আমি আমার জায়ের কাছে ক্ষমা চেয়েছিলাম এবং তাকে কথা দিয়েছিলাম যে আমি আর কিছু বলবো না, কেননা আমার কারণে তার জীবনের উপর প্রভাব পড়ছিল। এরপর আমি আমার স্বামীকে বিষয়টি জানাই। সেও বিব্রত হয়ে পড়ল। সে বলল, তুমি তো আগেই সব ছেড়ে এখানে এসেছ। আমি চাইনি তুমি ভাবো যে তুমি কি রকম পরিবারে এসে পড়েছ। আমার বাবা এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, তাই সে আমাদের ভালোবাসার বিরুদ্ধে ছিল না। তাই তাকে তার মতো করে ছেড়ে দাও এবং আমার সাথে নিজের জীবন কাটাও। আমি সেটাই করেছি। আমার শ্বশুর বাড়িতে যখন একটি মেয়ের জন্ম হয় তখন তিনিও একটু লজ্জা পান, কারণ আগে তার কোনো মেয়ে ছিল না। এখন সে ভালো থাকে এবং তার স্ত্রীর ও যত্ন নেয়। আমরাও স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলাম। তারা তাদের জীবনে ব্যস্ত ছিলেন। এমনকি আমরা আমাদের জীবনে আমাদের ঘরের অংশ এবং রান্নাঘর আলাদা করে ফেলেছি।
এখন আমরা তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে ফেলেছি। আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে সে ভালোবাসে, আমার জন্য কঠোর পরিশ্রম করে, এটা আমার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন।